ও গান তুমি ভেসে যাও আলোকের কণায়। সালামু আলাইকুম বন্ধুরা, গণিত শিক্ষক দ্বিতীয় পর্বে আপনাদেরকে জানাই স্বাগতম। আজকে এই পর্বে আমি কোণ নিয়ে আলোচনা করব। সাধারণত আমাদের শিক্ষার্থীদের মধ্যে জ্যামিতিক বিষয়ক যে কোনো কিছু আসলে তারা অত্যন্ত ভয় পায়, তারা এটাকে কঠিনভাবে দেখে। তো এর মূল কারণ হচ্ছে তারা কোণটাকে ভালো করে চেনে না। এখন আজকে আমি যত প্রকারের কোণ আছে সবগুলো নিয়ে বিস্তারিত আলোচনা করব, আশা করি সাথেই থাকবে। প্রথমে বলে রাখছি কোণ কি। কোণ হচ্ছে দুইটি সরলরেখার ছেদবিন্দু। চিত্র দেখেন, একটি সরলরেখা AB, এটাকে যদি ডিসি রেখা দ্বারা ছেদ করা হয় তাহলে এখানে দুইটি কোণ উৎপন্ন হয়েছে, একটি হচ্ছে BOC আর একটি হচ্ছে AOD। যাই হোক, তো শুরু করা যাক। প্রথমে হচ্ছে সমকোণ। সমকোণ কি? সমকোণ হচ্ছে, প্রথমে আসি সমকোণে। সমকোণ হচ্ছে একটি সরলরেখার উপর 90 ডিগ্রি বরাবর যে একটি সরলরেখা অঙ্কিত হবে সেটাই হচ্ছে সমকোণ। এই জন্য এক সরল কোণকে বলা হয় 180 ডিগ্রি। এখানে বিওসি এক সমকোণ 90 ডিগ্রি, এসিডি এক সমকোণ 90 ডিগ্রি, 90 যোগ 90 সমান 180 ডিগ্রি। সূক্ষ্মকোণ হচ্ছে 90 ডিগ্রি থেকে ছোট কোণ, যেটাকে সূক্ষ্মকোণ বলা হবে। আর 90 ডিগ্রির থেকে বড় কোণটাকে বলা হবে স্থূলকোণ, অর্থাৎ তা এক সমকোণ থেকে বড় হবে। এখানে বিসিডি হলো স্থূলকোণ। তারপর আসি সরল কোণ। একটা সরল রেখা আঁকলাম AB, এর যে কোনো বিন্দুতে যে কোনো বিন্দু সি নিই। সি এর উপর যদি লম্ব অঙ্কন করি মনে মনে, তাহলে 90 যোগ 90 মিলে 180 ডিগ্রি হবে। চিত্রে দেখতে পাচ্ছি এসিডি এবং বিসিডি দুটি কোণ যা একটা সরলকোণের উপর অবস্থিত। দুইটি কোণের যদি একটি সাধারণ বাহু হয়, অর্থাৎ দুইটি কোণের যদি একটি বাহু হয়, তাকে বলা হয় সন্নিহিত কোণ। তারপরে আসি প্রবৃদ্ধ কোণ। প্রবৃদ্ধ কোণ হচ্ছে একটা সরলরেখার উপর আমরা সাধারণত এরকম চিত্র দেখলে মনে করে যে এখানে শুধু একটা কোণ আছে, কিন্তু না, এখানে কোণ হচ্ছে দুইটা। অর্থাৎ যে কোণটা 90 ডিগ্রি থেকে বড় এবং 380 ডিগ্রি থেকে ছোট, তাকে বলা হয় প্রবৃদ্ধ কোণ। প্রবৃদ্ধ কোণকে সমপারম্বিক কোণও বলা হয়। তারপর আসি বিপ্রতীপ কোণ। বিপ্রতীপ কোণটা কি? বিপ্রতীপ কোণ হচ্ছে দুটি সরলরেখা পরস্পর ছেদ করলে যে কোণ উৎপন্ন হয় ওই কোণগুলোর মধ্যে একটা অপরটার বিপরীত পাশে যে কোণ অবস্থিত তাকেই বলা হয় বিপ্রতীপ কোণ। চিত্রের মধ্যে এ ও বি বিপ্রতীপ কোণ, বিপ্রতীপ বি ও ডি।
বিপরীত কোণ পরস্পর সমান হয়। এখন আসি অনুরূপ কোণ কি। অনুরূপ কোণ হচ্ছে দুটি সমান্তরাল রেখা, অর্থাৎ সমান্তরাল রেখা বলা হয় একটা রেখা থেকে অপরটি রেখা প্রত্যেকটা বিন্দু সমান দূরে অবস্থিত, তাকে বলা হয় সমান্তরাল রেখা। এখন এখানে এবি সিডি সমান্তরাল রেখা, এটা যদি অন্য কোনো একটা সরলরেখা দ্বারা ছেদ করে সেখানে অনেকগুলো কোণ উৎপন্ন হবে। এখানে সি ও ই এর বিপ্রতীপ কোণ হচ্ছে ডি ও ফি, কিন্তু অনুরূপ কোণ হচ্ছে সি ও ই এর অনুরূপ কোণ এ ও ফি। একইভাবে ডি ও ই এর অনুরূপ কোণ হচ্ছে বি ফি ও, তেমনিভাবে বি ফি ই এর অনুরূপ কোণ হচ্ছে ডি ও ফি। একটা উদাহরণ দিয়ে বুঝিয়ে দিচ্ছি। সি ও ফি অনুরূপ কোণ এ ফি ই। আসি একান্তর কোণ কি। একান্তর কোণ দুইটা সমান্তরাল রেখাকে একটি সরলরেখা দ্বারা ছেদ করবে। এখন এপি সি, এখানে যে কোণটা উৎপন্ন হয়েছে এর একান্তর কোণ হচ্ছে ডিওপি, এই কোণটা। অনুরূপভাবে সি ও ফি এর একান্তর কোণ হবে বি ফি ও। একটা উদাহরণ দিচ্ছি। কোণ এ বি ও সি একান্তর বি ফি ও, বি ফি ও। এরপরে আসি অন্তঃস্থ কোণ। অন্তঃস্থ কোণ কি। চিত্রের মধ্যে সিওএফ এই কোণ, সি ডিওএফ এই কোণ দ্বয়ের বিপরীত পাশে অবস্থিত সমান্তরাল রেখার মধ্যে অবস্থিত কোণগুলো হচ্ছে অন্তঃস্থ কোণ, অর্থাৎ সিওফি এফি ও এগুলো হচ্ছে অন্তঃস্থ কোণ। কিভাবে এর বিপরীত পাশে আছে বিফি ও এবং ডিওপি, এগুলো হচ্ছে অন্তঃস্থ কোণ। বহিঃস্থ কোণ হচ্ছে অন্তঃস্থ কোণের বাইরে যেসব কোণগুলো আছে ওইগুলো হচ্ছে বহিঃস্থ কোণ। চিত্রে সিওএফ ডিওএফ বহিঃস্থ কোণ, এফইই বিফিই বহিঃস্থ কোণ। এবং হচ্ছে কেন্দ্রস্থ কোণ। কেন্দ্রস্থ কোণের জন্য একটা চিত্র বৃত্ত লাগবে। বৃত্তের কেন্দ্রে যতগুলো কোণ উৎপন্ন হবে, কেন্দ্রকে কেন্দ্র করে সবগুলো কেন্দ্রস্থ কোণ। আর বৃত্তস্থ কোণ হচ্ছে বৃত্তের কেন্দ্র থেকে বাইরে পরিধির সাথে বা বৃত্তচাপের সাথে অঙ্কিত যে কোনো কোণই
কেন্দ্র বৃত্তস্থ কোণ। চিত্রে এ ও ডি হলো কেন্দ্রস্থ কোণ, কেন্দ্র থেকে উৎপন্ন হচ্ছে, আর এডি বৃত্তস্থ কোণ। এখন আসে সম্পূরক কোণ কি। সম্পূরক কোণ হচ্ছে অনেকটা সন্নিহিত কোণের মতো দেখতে। আমরা জানি এক সরল কোণ সমান 180 ডিগ্রি। এই কোণটা যদি ধরি 60 ডিগ্রি, তাহলে 180 ডিগ্রি হওয়ার জন্য আর কত ডিগ্রি লাগবে, ওই কোণটাই হচ্ছে সম্পূরক কোণ। অর্থাৎ 180 ডিগ্রি হওয়ার জন্য যে কোণটা প্রয়োজন সেটাই সম্পূরক কোণ। এখানে আছে 60 ডিগ্রি, তার মানে 160 ডিগ্রি এর সম্পূরক কোণ হচ্ছে 120 ডিগ্রি। তারপরে আসি পূরক কোণ কি। পূরক কোণ হচ্ছে একটা সমকোণ যদি এটাকে ধরি 30 ডিগ্রি, এই কোণটাকে সমকোণকে পূর্ণ করার জন্য যে কোণ প্রয়োজন তাকে বলা হয় পূরক কোণ। এখানে যদি 30 ডিগ্রি হয়ে থাকে তাহলে সমকোণ হওয়ার জন্য লাগবে আরো 60 ডিগ্রি, অর্থাৎ 30 ডিগ্রি কোণের পূরক কোণ হচ্ছে 60 ডিগ্রি। সম্পূরক লিখতে বর্ণ বেশি ব্যবহার হয়, এজন্য মনে রাখার কৌশল হচ্ছে 180 ডিগ্রি থেকে 180 ডিগ্রি পূর্ণ হওয়ার জন্য যে কোণ প্রয়োজন সেটা হচ্ছে সম্পূরক কোণ। আর পূরক কোণ এটা সম্পূরক থেকে লিখতে বর্ণ কম লাগে, এই জন্য এর কোণটাও ছোট। 90 ডিগ্রি হওয়ার জন্য যত ডিগ্রি কোণ প্রয়োজন সেটাই হচ্ছে পূরক কোণ। তারপর আসে উন্নতি কোণ কি। উন্নতি কোণ আঁকার জন্য দুইটা সমান্তরাল রেখা লাগবে, এবি সিডি। যদি এখান থেকে একটা রেখা বা একটা রেখা এদেরকে ছেদ করলো দুইটাকে, রেখাটার নাম ওএম। চিত্রে দেখতে পাচ্ছি আমরা চারটা কোণ, অন্তস্থ কোণ চারটা উৎপন্ন হয়েছে। যাই হোক, এখন চিত্রে উন্নতি কোণ কোনটা। উন্নতি কোণ হচ্ছে নিচ সিডি বাহু থেকে উপরের দিকে, অর্থাৎ উপরের দিকে উপরমুখী যে কোণগুলো উৎপন্ন হবে সেটা হচ্ছে উন্নতি কোণ। চিত্রে সিএমও উন্নতি কোণ, ডিএমও উন্নতি কোণ, আর অবনতি কোণ হচ্ছে এওএম অবনতি কোণ, বিওডি অবনতি কোণ। অর্থাৎ উপর থেকে নিচের দিকে যে কোণগুলো অঙ্কিত হয় সেটা হচ্ছে অবনতি কোণ, আর নিচ থেকে উপরের দিকে যে কোণ আঁকা হবে বা উৎপন্ন হবে সেটা হচ্ছে উন্নতি কোণ। রৈখিক যুগল কোণ কি। একটা সরলরেখার উপর যদি একটা লম্ব অঙ্কন করা হয়, উৎপন্ন কোণদ্বয় পরস্পর সমান অর্থাৎ সমকোণ। সরলরেখার উপর লম্ব অঙ্কিত হয়ে যে দুই সমকোণ উৎপন্ন হয় তাকে বলা হয় রৈখিক যুগল কোণ, অর্থাৎ দুইটাই কোণই সমান। শিরকোণ কি। অনেকেই জানে না শিরকোণ কি। ভূমির উপর যদি একটা ত্রিভুজ অঙ্কন করা হয়, ভূমির উপর একটা ত্রিভুজ হচ্ছে এ বি সি। এই চিত্রে ভূমি এর বিপরীত পাশে অর্থাৎ উপরে যে কোণটা উৎপন্ন হবে সেটা হচ্ছে শিরকোণ। এখানে আমি 19টি কোণ দিয়েছি। আরো একটি কোণ হচ্ছে উলম্ব কোণ। উলম্ব কোণটা হচ্ছে
যে কোনো ভূমির উপর যদি 90 ডিগ্রি কোণে একটা সরলরেখা অঙ্কন করা হয়, আমরা জানি সেটা লম্ব। এই লম্বটাকে উলম্ব কোণও বলা হয়, অর্থাৎ লম্বকে কেন্দ্র করে যে কোণটা উৎপন্ন হবে সেটা হচ্ছে উলম্ব কোণ। তার মানে উলম্ব কোণ হচ্ছে সমকোণ যার প্রত্যেকটি মান হবে 90 ডিগ্রি। তো বন্ধুরা, এখানে আমি 20টি কোণ দিয়েছি, 20টি কোণের চিত্র সহ বিস্তারিত আলোচনা করেছি। আশা করি সবার উপকারে আসবে। আর আমার এই টিউটোরিয়াল সম্পর্কে যদি কারো কোনো মন্তব্য থাকে অবশ্যই কমেন্টে জানাবেন, আর অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ সকলকে। আর হ্যাঁ, টিউটোরিয়ালটি অবশ্যই ইয়ারফোন লাগিয়ে শুনবেন, কারণ ইয়ারফোন লাগিয়ে যদি আপনি না শুনেন আপনি ভালো করে কথাগুলো বুঝতে পারবেন না। মোবাইল থেকে ভিডিও করা হচ্ছে, এর ভিডিও কোয়ালিটি এবং সাউন্ড কোয়ালিটি খুব কম, এই জন্য ভালোভাবে শুনতে এবং বোঝার জন্য অবশ্যই আপনাকে ইয়ারফোন ইউজ করতে হবে।